নমস্কার, আমি বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রা। আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম সার্থকতা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বুকের কাছে দু হাত জোর করে মহিলাটি বললেন, নমস্কার, কেমন আছেন? চিনতে পারেন? অভ্যেসবশতই আধো হেসে বাসুদেব বলল, হ্যাঁ, আপনি ভালো তো? অনেক দিন পর দেখা। তিনি মহিলাটির মুখের ওপর স্ত্রীর দৃষ্টি রেখে নিজের বুকের ছবি ঘরে খোঁজাখুঁজি করতে লাগলেন। মশাল জেলেও এখন পুরোটা দেখা যায় না, কিছুটা অন্ধকার থেকেই যায়। সম্পূর্ণ অচেনা মুখ, টসটসে দুটো ঠোঁট, অচেনা চোখ দুটোতে মৃদু হাসি মাখা। অনেকের মধ্যেই দৃষ্টি আকর্ষণ করার মতন মুখ ও শরীর, কিন্তু যৌবন একেবারে ঝুঁকে এসেছে শেষ প্রান্তে। রূপ যাই শব্দ তুলেছে। মহিলাটি চিবুক উঁচু করে বললেন, চিনতে পারেননি তো? আমার কিন্তু ঠিক মনে আছে। আচ্ছা। অন্য ঢেউ আসে, মহিলাটা দূরে সরে যায়। হলঘরটাতে 25-30 জন নারী পুরুষ। এদের অনেককেই বাসুদেব চেনেন না। তিনি দীর্ঘকাল বোম্বাই প্রবাসী। আজকের আপ্যায়নকর্তা তার এক বন্ধুর বন্ধু। কয়েক রকম সুরা আছে, নরম পানীয়, গান বাজনা আছে। কলকাতা হিসাবে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। বোম্বাই, দিল্লি, ম্যাড্রাস সব জায়গাতেই আজকাল এরকম সব পার্টি হয়। মেয়েদের নানা রকম সাজ পোশাক দেখা যায়, পুরুষদের নানা রকম রসিকতায় যোগ দিতে হয়। বাসুদেবের মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গেল। কে এই মহিলাটা? অন্যদের সঙ্গে কথা বলতে বলতে বাসুদেব ওকেই খুঁজছেন। দূরে দু একবার চোখাচোখি হতেই মহিলাটা আস্তে চোখ ফিরিয়ে নিচ্ছে। তার ভুরুতে অভ্রবিন্দুর মতো চিকমিক করছে কৌতুক। আগে অচেনা লোকজনদের মধ্যে বাসুদেব খুব লাজুক হয়ে পড়তেন। চেহারা ছিল রোগা পাতলা, সব সময় যেন থাকতেন আড়ালে, কারোর সঙ্গে যেচে আলাপ করতে পারতেন না। এখন চেহারা বদলে গেছে অনেক, বেশ ভারী কি হয়েছে। কিছুটা মেয়ে দশায় মুখের ধারালো ভাবটা সরে গিয়ে একটা সৌম্য ভাব এসেছে। তাছাড়া সার্থকতাও এক ধরনের ব্যক্তিত্ব এনে দেয়। কলকাতা ছেড়ে বম্বের নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নিতে প্রথম খুব অসুবিধা হয়েছিল, কিন্তু তার কাজের সুনামের সঙ্গে সঙ্গে অনেকে যেচে এসে খাতির করতে লাগলো তাকে। অনেক দিন পর কলকাতা এলে বোঝা যায় চেনাশোনা মানুষরা সব বদলে যাচ্ছে, শুধু নিজের বদলটাই চোখে পড়ে না। সিদ্ধার্থ স্ত্রী রুমা একসময় খুব চুপচাপ স্বভাবের ছিল, কথা না বলে শুধু মৃদু হাসত। সেই রুমা এখন কিরম জোরে জোরে হাসছে, ব্যবহারে একটা কিরম যেন একটা ককেটিস ভাব, অথচ তার মুখের চামড়ায় আগেকার কোনো ঔজ্জ্বল্যও নেই। হাসতে হাসতে রুমা একবার বাসুদেবের কাছে এসে বলল, কি বাসুদা, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন? আসুন, সবার সঙ্গে আলাপ হয়েছে। এসব পার্টির নিয়ম, ঘুরে ঘুরে প্রত্যেকের সঙ্গে কথা বলা। বাসুদেবের এখনো এটা ঠিক রপ্ত হয়নি। তিনি ঘাড় নেড়ে বললেন, হয়েছে অনেকের সঙ্গে। রুমা হঠাৎ হাসি থামিয়ে বলল, আপনি বম্বেতে ফ্ল্যাট কিনেছেন? আপনার তো এখন খুব নাম। গত রবিবার টাইমস অফ ইন্ডিয়ার ছবি ছাপা হয়েছিল না আপনার? বাসুদেব রীতিমতো অবাক হলেন। 17 পাতায় এক কলমে একটা অস্পষ্ট ছবি ছাপা হয়েছিল, তাও বম্বের কাগজে। এখানে বাসুদেব সে কথা তো কাউকে বলেনি। তুমি জানলে কী করে? আমরা কলকাতায় বসে
বুঝি বম্বের খবর রাখি না? আপনারা বম্বের লোকেরা মনে করেন কলকাতাটা একটা গণ্ডগ্রাম। হ্যাঁ, আরে না না, সে কথা বলছি না। আমি বম্বের লোক নই। বম্বের লোক তো কলকাতার কাগজ পড়ে না। তাই আমি ভাবছিলাম বম্বের কাগজ এখানে। আমি লাইব্রেরিতে কাজ করি, সেখানে অনেক রকমের কাগজ আসে। দেখলাম আপনি কীরকম একটা যন্ত্র আবিষ্কার করেছেন। এর আগে সায়েন্স টুডে কাগজেও আপনার সম্পর্কে লেখা পড়েছি। আমাদের কত গর্ব হয়। রুমা যে চাকরি করে সে খবরটাই বাসুদেবের জানা ছিল না। আগে মনে হতো রুমা বিশেষ পড়াশোনার ধার ধারে না। জীবনের বাঁকে বাঁকে কত বিস্ময় অপেক্ষা করে। একটু আগে রুমার তীক্ষ্ণ হাসি তার খারাপ লাগছিল, এখন রুমাকে বেশ পছন্দ হলো। বাসুদা, আমি সামনের মাসে বম্বে যাব একবার। আপনার ওখানে উঠতে পারি? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, সিদ্ধার্থর সঙ্গে একটু আগে কথা হলো। কই, ও তো বম্বে যাওয়ার কথা কিছু বললো না। ও তো যাবে না, আমি একলা যাব। বাসুদেব একটু অপ্রস্তুত বোধ করল। পুরনো ধারণার থেকে তিনি মনে করেছিলেন রুমা সবসময় তার স্বামীর সঙ্গেই বাইরে যায়। রুমাকে তিনি বম্বের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বসলেন, কিন্তু রুমা কি জানে না যে সেখানে তিনি একা থাকেন? দূরের মহিলাটার দিকে বাসুদেব আরেকবার তাকালেন। একবার ভাবলেন রুমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই মহিলার পরিচয়, কিন্তু করলেন না। এক মহিলার কাছে অন্য মহিলার প্রসঙ্গ তোলাটা সবসময় ঠিক নিরাপদ নয়। কি জানি এদের মধ্যে আবার কীরকম সম্পর্ক। রুমা অবশ্য আর সুযোগও দিল না। সে বাসুদেবের হাত ধরে টেনে আরেকজন সোনালি ফ্রেমের চশমা পরা সুদর্শন পুরুষের সঙ্গে আলাপ করিয়ে দিল। এরকম চশমা আজকাল পুরুষ মানুষদের চোখে ঠিক দেখা যায় না। তবে ভদ্রলোক ভালো সেতার বাজান শুনে বাসুদেব একটু নিশ্চিন্ত হলেন। যারা প্রকাশ্য মঞ্চে অনুষ্ঠান করে তাদের সাজ পোশাক তো একটু অন্যরকম হয়ই। ওই ভদ্রলোকের মতন সবুজ সিল্কের পাঞ্জাবি পরার কথা বাসুদেব তো কল্পনাও করতে পারত না। সেই মহিলাটি একজন কিশোরীর সঙ্গে কথা বলছেন। বাসুদেব রুমা ও সেতার বাদকের সঙ্গে কথা চালিয়ে যেতে যেতে কান খাড়া করে ওদের কথা ঠিক একটু শুনবার চেষ্টা করছিল। যদি দু একটা টুকরো থেকে পরিচয়ের কোনো সূত্র পাওয়া যায়। পাওয়া গেল না। রহস্যময়ী মহিলাটা বলছেন কালিম্পংয়ের কথা। শিগগিরই ঘুরে এসেছেন সেখান থেকে। ক্যামেলিয়া ফুলের বর্ণনায় উচ্ছ্বসিত। কালিম্পং? বাসুদেব তো কখনো যায়নি। একজন সুন্দরী মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল, অথচ কিছুই মনে পড়ছে না। এটা বড় কষ্টের। ওর নামটাও জিজ্ঞাসা করা হয়নি। উনি হাসি মুখে যেভাবে কেমন আছেন বললেন, তারপর আর ঠিক নাম জিজ্ঞাসাটা করা যায় না। এবারে একজন কেউ গান গাইবে। কলরব প্রথমে গুঞ্জনে পরিণত হলো, তারপর ফিসফিস নীরবতা। গায়িকাটা বেশ বিখ্যাত মনে হলো। অনেকের মুখ উদ্গ্রীব। শুধু সেতার বাদকটার মুখে চাপা অবজ্ঞার ভাব। তিনি সঙ্গে সেতার আনেননি। তাকে শ্রোতার ভূমিকায় নিতে হবে। গায়কটি চোখে সুরমা দিয়েছেন বলে হচ্ছে। ডান হাতের আঙুলে 3টে আংটি। এখন হারমোনিয়াম নিয়ে পোঁ পোঁ করছে। সুভাষিস গায়কের পাশ থেকে চেঁচিয়ে বলল, বাসু, তুমি একবার পেছনে বসে আছো কেন? আরে সামনে এসো, তোমার সঙ্গে ওর আলাপ করিয়ে দিই। বাসুদেব হাতে বলে, আরে ঠিক আছে পরে। সুভাষিসের সঙ্গেই তিনি এখানে এসেছেন। ও বড্ড বেশি কথা বলে। বাসুদেবের সম্পর্কে লোকজনের কাছে এমন পরিচয় দিতে শুরু করে যে তার লজ্জায় মাথাটা নুয়ে যায়। হাতে সিগারেটটা ফেলবার জন্য অ্যাস্ট্রে খুঁজতে খুঁজতে বাসুদেব সেই মহিলাটার কাছে চলে এলেন। এর সঙ্গে কোনো পুরুষ নেই। বাসুদেব এতক্ষণ লক্ষ্য করে সেটা বুঝেছেন। বাসুদেব হেসে জিজ্ঞাসা করলেন, আপনি এখন কোথায় থাকেন?
মহিলাটা বাসুদেবের চোখে চোখ রেখে বললেন, অর্থাৎ আমার নামটা এখনো মনে পড়েনি তো? আমি বলবো না, ভুলেই গেছেন যখন। আরে খুব চেনা চেনা লাগছে। মিথ্যে কথা, আমার চেহারা বদলে গেছে, সবাই বলে আজকাল। আমার কিন্তু আপনার কথা ঠিক মনে আছে। তখন ধুতি পাঞ্জাবি পরতেন, চঞ্চলদের বাড়ির আড্ডায় এক কোণে চুপচাপ বসে থাকতেন। কি ঠিক বলছি? চঞ্চলদের বাড়ি। গান শুরু হতেই কথা থামিয়ে দিতে হলো। মহিলাটা ইচ্ছা করে বাসুদেবের পাশ থেকে সরে গিয়ে একটু দূরে সেই কিশোরী মেয়েটার পাশে গিয়ে বসলেন। চঞ্চলদের বাড়ির কথা শুনে সব মনে পড়ে গেছে বাসুদেবের। অনেক দিন আগেকার কথা, 14-15 বছর তো হবেই। এই সেই দুর্ধর্ষ তরুণী, মূর্তিমতী অহংকার। চেহারা অনেক বদলেছে ঠিক, যেমন বাসুদেবও বদলেছে। কি মুখের রেখা, চাউনের ঝিলিক, তো সে সেই রকমই। নাম মনে পড়েনি, কারণ ওর কোনো নামই ছিল না। অনামিকা। কোনো মেয়ের নাম হয় অনামিকা দত্ত চৌধুরী? সুশোভন দত্ত চৌধুরীর স্ত্রী, সেই সুশোভন যিনি এশিয়ান গেমসে পরপর 2বার ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিল। অত নাম করা খেলোয়াড়, অথচ ছিল যেন একটা নিপাট ভালো মানুষ, খুব নম্র আর বিনীত। অনামিকাও তো রাইফেল শুটিংয়ে অংশ নিয়েছে, নিজেই সেদিন যেন রাইফেলের কার্তুজ। চঞ্চলদের বাড়ির, আচ্ছা, প্রত্যেক শনিবার তুমুল এলাহি, রাত 2-3টে পর্যন্ত সেখানে সবাই খ্যাতিমান, অথচ অথবা বড় চাকুরে। বাসুদেব তখন একটা সবই কলেজে একটা ফিজিক্সের সামান্য লেকচারার। নেহাত চঞ্চল তার বাল্যবন্ধু বলে সে আড্ডায় সে স্থান পেত। চঞ্চলই ডেকে নিয়ে যেত জোর করে। অত সব নাম করা লোকজনদের মাঝখানে বাসুদেব হীন মন্যতায় ভুগত। তাছাড়া নিজের গোটানো স্বভাবের জন্য সে সহজভাবে মিশতেও পারত না। অনেকেই স্ত্রীদের নিয়ে আসতেন সেই আড্ডায়, কেউ কেউ বান্ধবী, কেউ। সেই সব মহিলাকুলের মধ্যে এই অনামিকা ছিল যেন একটা আগুনের গোলা। তার সঙ্গে অন্য কারোর তুলনাই চলতো না। হাসি, ঠাট্টা, গান, তাস খেলা, মদ্যপান, নাচ, কোনোটাতেই যেন তার জুড়ি ছিল না কেউ। বাসুদেবের সঙ্গে অনামিকার কোনোদিনই ভালো করে আলাপ হয়নি। কোনোদিন তিনি ওর সঙ্গে সম্পূর্ণ একটা বাক্য বিনিময় করেছে কিনা সন্দেহ। বাসুদেব ছিল পেছনের সারির মানুষ, তিনি দূর থেকে খালি দেখতেন। তিনি ধরেই নিয়েছিলেন অনামিকার মতো নারীরা বাসুদেব মজুমদারের মতো মানুষের বৃত্তে কোনো দিনই আসবে না। ওরা অন্য বাতাসে নিঃশ্বাস নেয়। তবু বাসুদেবের আকাঙ্ক্ষা ছিল, গভীর দুঃখবোধ ছিল। অনামিকাকে তিনি নিজের মতন করে চেয়েছিলেন। সেটা অবশ্য অন্যরকম চাওয়া। পরস্ত্রীর প্রতি লোভ করার স্বভাব ছিল না তার। ছেলেবেলা থেকে বইপত্রের মধ্যেই মানুষ হয়েছেন, মেয়েদের সঙ্গে মেশার সুযোগ পাননি। অনামিকার অহংকার, ছটফটানি আর সব কিছুর মধ্যেই একটা চমৎকার সারল্য ছিল। কেউ কোনো মিথ্যে কথা বললে অনামিকা দারুণ বিস্ময়ের শব্দ করে উঠত। কেউ আড়ালে অন্য কারুর নিন্দে করলে অনামিকা খাঁটি ভৎসনার সুরে বলে উঠতেছি, এসব কি? অনামিকার ডান হাতে জ্বলন্ত সিগারেট, বাঁ হাতে মদের গ্লাস। তবুও কোনো রকম অরুচিকর কথাবার্তা শুনলে তার মুখে একটা বেদনার ছায়া পড়ত। সে বলতো, আমি কিন্তু তাহলে আর এখানে থাকবো না। তোমরা আনন্দ করতে জানো না, খারাপ কথা কেন বলো গো? অনামিকার সারল্যের ঝাপটায় অন্যরাও বিশুদ্ধ হয়ে উঠত। এই সারল্যের সঙ্গে রূপটা মিশে যে মাধুর্যের সৃষ্টি হয়েছিল, বাসুদেব চেয়েছিলেন সেই মাধুর্যের ভাগটা নিতে। শারীরিক স্পর্শ নয়, শুধু ওই মাধুর্যের ছোঁয়া। অনামিকা তার সামনে এসে বসবে, তার সঙ্গে অন্তরঙ্গ সুরে কথা বলবে। কোথাও কিছু হারাবে না, কিন্তু অনেক কিছু যেন পাওয়া হয়ে যাবে। কিন্তু সেরকম
পাওয়া হয়নি। অন্যান্য চৌখস পুরুষরাই সবসময় অনামিকার সামনে থেকেছে, বাসুদেব পড়ে থেকেছে সেই পেছনের সারিতে। অনামিকার চোখে চোখ ফেলতেও পারেনি ভালো করে। সেজন্য অবশ্য অনামিকাকে দোষও দেওয়া যায় না। শুধু চঞ্চলের বাড়িতে না, অন্য যে কোনো জায়গায় গেলেই অনামিকার ওই মাধুর্যের জন্য তৃষ্ণাটা যেন জেগে থাকতো বাসুদেবের মনে। অন্য নারীদের সঙ্গে সে অনামিকার তুলনা করতো মনে মনে। যেখানে মানুষ সব থেকে একা থেকে সে থাকে, সেই বাথরুমে বসে সে ধ্যান করতো অনামিকা। সর্বভারতীয় একটা বিজ্ঞান মেধা প্রতিযোগিতায় একটা যন্ত্রের মডেল পাঠিয়ে প্রথম স্থান অধিকার করেন বাসুদেব। 50,000 টাকা পুরস্কারও পান। সেই সুবাদে বম্বের থেকে ভালো চাকরির আমন্ত্রণ। তারপর কলকাতা ত্যাগ, তারপর ব্যস্ত জীবন। 4 বছর বাদে একবার চঞ্চলের বাড়িতে এসে দেখেছিলেন আড্ডাটা ভেস্তে গেছে। চঞ্চল ট্রান্সফার হয়ে গেছে দুর্গাপুরে। বম্বেতে প্রথম গিয়ে সমুদ্র দেখে অনামিকার কথা মনে হয়েছিল। সব সৌন্দর্যের মধ্যে যেন একটা মিল থাকে। সমুদ্রকে যেমন কেউ নিজের বাড়ির চৌবাচ্চায় আনতে চায় না, সেই রকমই বাসুদেব অনামিকাকে তার ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে চাননি। শুধু তার রূপের মাধুর্য তিনি চোখে নিতে চেয়েছিলেন। কলকাতার থেকে চলে আসার পর অনামিকার মুখচ্ছবি যেন বেশি ঝকঝক করত তার মনে। অনেক দুঃখ, ব্যর্থতার মুহূর্তে ওই মুখ মনে করে যেন তিনি শান্তি পেয়েছেন। তারপর আস্তে আস্তে দুঃখ কমতে লাগলো। ব্যর্থতার বদলে একে একে দেখা দিতে লাগলো সার্থকতা। বাসুদেব মজুমদার টমাস এডিসনের মতন আবিষ্কারক নন বটে, কিন্তু ভারতীয় পরিপ্রেক্ষিতে তিনি বেশ সার্থকই বলতে হবে। 47 বছর বয়সে তার সমসাময়িকদের মধ্যে তিনি যথেষ্ট উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন। বেশ কয়েকটা মৌলিক যন্ত্রের মডেল তিনি তৈরি করে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করেছেন নিজের দেশের। আর এই সার্থকতা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি হারিয়ে ফেলেছেন সৌন্দর্য তৃষ্ণা। অনামিকা কবে যেন মন থেকে হারিয়ে গেছে, তিনি খেয়ালই করেননি। এই সেই অনামিকা যাকে দেখলেই এক সময় বুকটা কেঁপে উঠত। আর আজ তাকে দেখে তিনি চিনতেই পারলেন না। বাসুদেব কোনোদিনই অনামিকার চোখে পড়েনি, অথচ অনামিকা কিন্তু তাকে মনে রেখেছে। কি করে অনামিকা তাকে লক্ষ্য করতো তাহলে? অনামিকার মনে তাহলে তার জন্য একটু স্থান ছিল। ধুতি পাঞ্জাবি পরা একটা সাধারণ কলেজের লেকচারার, যে মেয়েদের সঙ্গে চোখ তুলে কথা বলতেই জানতো না, তাকে অনামিকার মনে থাকবে কি জন্য? এবার এক ঝলক মনে পড়ল, সুশোভন দত্ত চৌধুরীর কি যেন একটা অ্যাক্সিডেন্টের খবর তিনি পড়েছিলেন খবরের কাগজে। বেঁচে আছে না মরে গেছে, এসব কথা কি এখন জিজ্ঞাসা করা যায়? তিনি চিনতে পারেননি বলে অনামিকা কি অপমান বোধ করে চলে গেল এখান থেকে? বাসুদেব এবার ভাবলেন উঠে গিয়ে অনামিকার খোঁজ করবেন, কিন্তু উঠলেন না। তার ভয় করছে, তার বুকটা কাঁপছে। তিনি বসেই রইলেন মুখটা নিচু করে।